জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে স্বৈরাচারী সরকারের যে দূষররা যে ছাত্রলীগ তারা তাদের উপরে কঠিন অত্যাচার চালাইছে। তাদের যে আর্তনাদ, তাদের যে কষ্ট তারা মিডিয়াতে, ফেসবুক মিডিয়াতে প্রচার করছে, সেটা দেখে প্রথমে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবার যারা আছেন তাদেরকে। একই সাথে উপস্থিতি আমাদের ইসাবা কলেজের শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শহীদ শ্রাবণ গাজীর বাবা, মান্নান গাজী। আমি সাভার ডেইরি ফার্মে চাকরি করি। আমার ছেলে সাভার ডেইরি ফার্ম স্কুল থেকে মেট্রিক পাস করছে। সেখান থেকে সাভার ল্যাবরেটরি কলেজ থেকে ইন্টার পাস করছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা অংশগ্রহণ করছে সেখানে টিকে নাই। না টিকার কারণে তার মনে একটা বিশাল একটা ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে সে ভাবলো যে না, আমি দেশে লেখাপড়া করবো না, আমি দেশে বাইরে লেখাপড়া করতে চাই। সে ট্রাই করলো, কয়েকটা দেশে ট্রাই করছে, কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে নামি দামি যে ইউনিভার্সিটি, টুঙ্গু আব্দুর রহমান ইউনিভার্সিটি, সেখানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে লিখিত পরীক্ষা দিছে, সেখানে সে চান্স পাইছে। আলহামদুলিল্লাহ সেখানে বাংলাদেশ থেকে এই জুলাই মাসের না, এই 24 ফেব্রুয়ারি মাসে সে মালয়েশিয়া যায়। সেখানে প্রথম সেমিস্টার শেষ করছে। করার পরে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন শুরু হয় 14ই জুলাই যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যেটা আমাদের বাসার পাশেই, আমি যে ডেইরি ফার্মের আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা আমার বাসার পাশেই। আমি শহীদ শ্রাবণ গাজী বাবা, আমি কোনো রাজনীতি তেমন একটা করি না, কিন্তু তারপর আমিও ঘরে টিকে থাকতে পারি নাই। আমিও সেই আন্দোলনে 16 তারিখ থেকে অংশগ্রহণ করছি, কিন্তু আমার ছেলে যে এমন ভাবে সে জড়িত ছিল আন্দোলনে, আমি কখনো খেয়াল করি নাই। হয়তো আমি বাপ হিসাবে আমি ব্যর্থ। এখন সেই আন্দোলনে চলতে চলতে যখন নাকি 5ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, আমিও সকালে সেই আন্দোলনের জন্য অপেক্ষা করতেছিলাম, বা আমি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম। 11টা বাজার একটু আগেই আমার ছেলে সেই আন্দোলনে অংশগ্রহণ করে। আমি তাকে অনেক খেয়াল করতেছিলাম সে কি করে, কিন্তু কোনো এক সময় আমি ওখান থেকে যখন একটু আমার এলাকার দিকে গেছি যে আমি আসি বা নামাজটা পড়ে আমি পরে আসবো, এই ফাঁকে আমার ছেলে আন্দোলনের সাথে সামনে কাতারে ছিল। সে আসছে সাভার নিউ মার্কেটের সামনে, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে জায়গায় সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে, আমি কি বলবো, কারণ আমার আর ভাষা নাই। আমি বাপ হয়ে তার জন্য অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি এই মালয়েশিয়া পর্যন্ত পাঠাইছি।
আমার ছেলে যখন শহীদ হয়ে যায়, এই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ছেলে মেয়ে ক্ষয়ক্ষতি হয় নাই। আমি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, আমার ছেলে হয়তো নিহত হয়েছে। আমাদের ডেভা স্কুলের আরেকটা ছাত্র ক্লাস 10-এ পড়ে, সেও শহীদ হয়েছে। আমার ছেলের যে সরকারি যে তালিকাটা করছিল, সেই তালিকায় কিন্তু আমার ছেলের নামটা উঠে নাই। প্রায় 2.5 মাস গত হয়েছে। আমি তার বাবা হয়ে তাকে প্রথম নেওয়া হয়েছিল গণস্বাস্থ্য, সেই আমি গণস্বাস্থ্যে দৌড়াইছি। গণস্বাস্থ্য থেকে আমাদের এই যে সাভার স্বাস্থ্য সেবা ক্লিনিক, এখানে আসছি। সাভার টিওনো, সেখানে গেছি। ঢাকা সিভিল সার্জন অফিস, সেখানে গেছি। ডিসি অফিস, সেখানে গেছি। কারণ কি? কারণ একটাই, যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণ করছিল, এই অংশগ্রহণ করাই ছিল ব্যর্থ হয়তো। তবে তাদের লিস্টের জন্য বাপ মার ঘুরতে হইতো না। ঘুরতো কারা? যারা বড় বড় চেয়ারে অংশগ্রহণ করছে, যারা চেয়ার নিয়ে বসছে, তারা খুঁজতো কে শহীদ হয়েছে, কে আহত হয়েছে, কে নিহত হয়েছে, তাদেরকে। কিন্তু সেটা হয় নাই। আমি বাপ হয়ে আমাকে খুঁজতে হয়েছে যে আমার ছেলে লিস্টটা কোথায়। টিভি পর্দায় যখন দেখায় যে 700 এতজন, 1500 এতজন, সেই সিরিয়ালে আমার ছেলের নাম নাই। ছেলে শহীদ হয়েছে তার জন্য যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট যখন আমার ছেলের নাম আমি টিভি পর্দা দেখি না, তার চেয়ে বেশি কষ্ট। কারণ আমি তো তার বাবা, সহ্য করতে পারি না। যাই হোক, অনেক কষ্ট লাগে। কারণ বাংলাদেশের এখনো প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা বড় বড় চেয়ারে স্বৈরাচারী সরকারের 200টা পয়সা আছে। যদি সেই পয়সা না থাকতো, তবে 4 মাস হয়ে আসতেছে, এখন পর্যন্ত আমরা সরকারি ভাবে কোনো অনুদান বলতে কোনো কিছুই পাই নাই। জোর গলায় বলতে পারি, আমাদের কাছে আজও পর্যন্ত কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তারা আজও পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। জোর গলায় বলতে পারি।